প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সেল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। আজকে খবর বিশ্লেষণে আছেন আমাদের সাথে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জলিল, সভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, সিলেট মহানগর। অনুষ্ঠানটি পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম। আর আজকে যার সৌজন্যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর। এর প্রোপাইটার কামাল হোসেন অমরকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি আজকে আমাদের সেল টিভির স্টুডিও থেকে কোন কোন পত্রিকা এসছে। বাংলাদেশ প্রতিদিন, জাতীয় পত্রিকা, মানচিত্র, সিলেটের স্থানীয় দৈনিক, দৈনিক কাজী বাজার, তিনটি পত্রিকা নিয়ে আমি খবর শিরোনাম পর্ব, অতিথির কাছে আমরা বিশ্লেষণ শুনবো। আজকের অতিথি বেশ কিছুদিন পর আমরা পেয়েছি জলিল ভাইকে। জলিল ভাইয়ের সুন্দর বিশ্লেষণ পাঠক অবশ্যই আজকে মুগ্ধ হবে ইনশাল্লাহ। শুরু করছি পত্রিকা পড়া। পত্রিকা পড়ার আগে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজকে আজ শনিবার 11 এপ্রিল 2026, 28 চৈত্র 1432 বঙ্গাব্দ, 22 শাওয়াল 1447 হিজরি। প্রথমেই যেটা খবর পড়ে শোনাচ্ছি, উৎকণ্ঠায় শান্তি আলোচনা। প্রস্তুত ইসলামাবাদ, সেরেনা হোটেলে যুক্তরাষ্ট্র ও ইরানি শীর্ষ কর্মকর্তারা, আলোচনায় বাধা লেবানন, ইসরায়েলি হামলা ও পারমাণবিক ইস্যু। জুলাই ফ্যাসিবাদ বিরোধী চেতনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে, নতুন দায়িত্ব প্রণয় ভর্মা। তিনটি শীর্ষ খবর আছে, যার যার দলীয় থেকে বক্তব্য আসছে। আর প্রণয় ভর্মা ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভর্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আসছে আবার যুদ্ধের খবর শেষ হয়নি এখনো। যুদ্ধ চ্যালেঞ্জে বাংলাদেশ, হরমুজে বাংলাদেশি জাহাজ ফিরিয়ে দিল ইরান, লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত, ছবি সহ আসছে। বাংলাদেশের নারী দীপালির ছবি দেখানো হয়েছে। যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরলেন সেনাপ্রধান। আবারও চিকিৎসার খবর, হাম আতঙ্ক, আরো 4 শিশুর মৃত্যু, হাসপাতালে 1345। ভয়ঙ্কর অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, ভাড়ার টাকায় দর কষাকষিতে প্রাণ যায় রোগীর, অন্য জেলায় অ্যাম্বুলেন্স গেলে গুনতে হয় টাকা। রাইড শেয়ারিং এর মতো অ্যাপস চালু করতে হবে, অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট অব ঢাকা। আরো খবর, 13 দিনে 21টি বিল পাস, সংসদে বিরোধী দলের ওয়াকআউট। 91টি বিল পাস, সংসদে বিরোধী দলীয় ওয়াকআউট। বিএনপির 5 শতাধিক মনোনয়নপত্র বিক্রি, সংরক্ষিত নারী আসনের জন্য। এই ছিল বাংলাদেশের প্রতিদিনের খবর। শেষ পৃষ্ঠায় কিছু খবর শুনেছি। দূষণে মহাবিপদে 7 শহর, বন নিধনে মেতেছে রোহিঙ্গারা, পরিবেশের বড় বিপর্যয়, কমছে গ্যাস সরবরাহ। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন শুরু, ছবি সহ খবরটি এসছে। ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটে যুবক নিহত। বিজেপি মিথ্যা প্রচার করে ছবল মারতে চায় মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী। গুরু ইলিয়াসের ভাগ্য কি বরণ করলেন 3 শিষ্য। এখানে ইফতেখার হোসেন এবং জুনেদ আহমেদের ছবি সহ, ইলিয়াস আলীর সাথে ছবি সহ আসছে। গুরু হিসাবে ইলিয়াস আলীকে বলা হয়েছে। খরচের বোঝায় খাদের কিনারে পোল্ট্রি শিল্প। ধন্যবাদ। জাতীয় পতাকা হাতে স্বপ্ন যাত্রা, এভারেস্ট অভিযাত্রী নুরুন নাহার নিম্মি। আরেকটি খবর পড়ে আমি অতিথির কাছে আসবো খবর বিশ্লেষণে। সংকট আতঙ্কে বসত বাড়িতে তেল মজুদ, অগ্নি দুর্ঘটনার আশঙ্কা। এই ছিল মোটামুটি আজকে বাংলাদেশ প্রতিদিনের খবর। আসছে অতিথির কাছে খবর বিশ্লেষণে। উৎকণ্ঠায় শান্তি আলোচনা করে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিন তাদের যে সংবাদ শিরোনামগুলো করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উৎকণ্ঠায় শান্তি আলোচনা। ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে আলোচনাটা ইসলামাবাদের মধ্যস্থতা শুরু হওয়ার কথা ছিল, আমরা সর্বশেষ খবর অনুসারে ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে।
এটা জেনেছি। তো আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হোক, বিশ্বব্যাপী সবাই সেটা প্রত্যাশা করছে। কিন্তু এই আলোচনার যুদ্ধবিরতি শুরু হওয়ার পর পর ইসরায়েল কর্তৃক লেবাননে যে আক্রমণ, সেই আক্রমণটা শান্তিপ্রিয় মানুষ মেনে নিতে পারছেন না, যে এই আক্রমণটাকে একদিকে অজুহাত আলোচনা করে, হচ্ছে, অন্যদিকে আবার কেন আক্রমণ হচ্ছে? এই আলোচনাটাকে এই আক্রমণটাকে অজুহাত করে যদি আবার আলোচনা ভেস্তে যায়, এই কারণে মানুষ একটু এর মধ্যে আছেন আতঙ্কিত। এবং আতঙ্কের মধ্যে আছেন। এবং এই পত্রিকাতেই এসেছে যে লেবাননে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণে আমাদের মতো একটি ক্ষুদ্র দেশের মানুষ, আমরা যেখানে শান্তির পক্ষে সবসময়, আমাদের একজন নারী কর্মী সেখানে মৃত্যুবরণ করেছেন, যার নাম দীপালি। যে কারণেই আমাদের প্রত্যাশা হচ্ছে, আকাঙ্ক্ষা হচ্ছে যে হানাহানি বাদ দিয়ে, যুদ্ধ বিগ্রহ বাদ দিয়ে শান্তি আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা হোক। আবার এখানে হরমুজে বাংলাদেশ জাহাজ ফিরিয়ে দিল ইরান। যুদ্ধবিরতির মধ্যে হরমুজ দিয়ে চলার কথা, এবং বাংলাদেশ যেহেতু কোনো পক্ষ অবলম্বন করেনি, সে কারণে আমরা প্রত্যাশা করেছিলাম এবং ইতিমধ্যে আমরা জেনেছিলাম যে বাংলাদেশের পতাকাবাহী জাহাজকে তারা চলাচল করতে দেবে। সেই জায়গায় কিছু দিয়েছে, হ্যাঁ, হঠাৎ করে এটা কেন দিল সেটা আমরা এখনো পরিষ্কার না। তারপর আপনি যেটা বলেছেন, আওয়ামী লীগের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে, এটা বলেছেন আমরা যে সর্বশেষ যে দুটি সংসদীয় নির্বাচন আমরা দেখলাম, সেই নির্বাচনগুলোতে বিএনপি জয়লাভ করেছে, বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। এই যে পরাজয়, জামাতের যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন খুব অল্প সংখ্যক ভোট পেয়েছেন, এই কারণে তারা এটাকে বলছেন যে মেনে নিতে পারছেন না, সহজ কথায়। আর এখানে দুটি বিষয়, একটি হচ্ছে সরকার যেখানে বিএনপি ফর্ম করেছে, সেখানে জনগণও স্বাভাবিক নিয়মে এলাকার উন্নয়নের প্রত্যাশায় বিএনপি কে ভোট দেবে, এটা ধরে নেওয়াই যায়। কিন্তু তারপর অতি উৎসাহী কিছু দলীয় কর্মী আছেন, এই ব্যবধানটাকে আরো বাড়ানোর জন্য বেশ কিছু অপতৎপরতা চালান। হয়তো এই ধরনের কিছু অপতৎপরতা ছিল, যে কারণেই বক্তব্যটা কিছুটা আমি মনে হচ্ছে সত্য হচ্ছে। এই কারণেই দুটি উপনির্বাচন হয়ে গেল, বগুড়া এবং শেরপুর, দুটো নির্বাচনেই কিন্তু আবার হানাহানি এবং ভোট ডাকাতির অভিযোগ উঠেছে। এই সময় কেন হবে না? বিষয়টা উপনির্বাচন না, নিয়মিত নির্বাচন, যেটা আগে হয়নি, যথাসময়ে হয়নি, সেটা একটাতে। তো এই কারণে এই যে অবস্থা, এখানে হানাহানিটা কমানো যেত, আমরা একটু সহনশীল হলে, উভয় পক্ষ একটু সহনশীল হলে এই হানাহানিটা হতো না। তবে তাদের বক্তব্য থেকে তারা কি আবার আওয়ামী লীগকে ডিফেন্স করছেন কিনা, এটাও একটা বিষয় আছে। যে আওয়ামী লীগের, তাহলে তো তাদের বক্তব্য থেকে আসছে যেটা এখন যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন যদি আওয়ামী লীগের চাইতে খারাপ হয়, তাহলে আওয়ামী লীগ আমলের নির্বাচন ভালো ছিল বলেই তো প্রমাণ করে সেটা। আরো কিছু খবর আছে বিশ্লেষণের জন্য। এই যে ভয়ঙ্কর পাশাপাশি স্বাস্থ্য সংশ্লিষ্ট দুটি বিষয় আছে, হামের প্রসঙ্গ যেটা আছে এবং অ্যাম্বুলেন্স। আমরা দেখতে পাচ্ছি যে শিশুদের যে মৃত্যু, ভয়াবহ মৃত্যু সারি পড়ে গেছে প্রত্যেকদিন, দেশের এখানে ওখানে মানুষের শিশুদের মৃত্যু হচ্ছে। এটা আমাদের নীতি নির্ধারক পর্যায়ে যে আমাদের ছিল, গাফিলতি ছিল, সেই গাফিলতির খেসারত আমরা দিচ্ছি। আর সিন্ডিকেটের যে বিষয়টা বললেন, সিন্ডিকেট এটা সর্বত্র, আমরা সরকারি অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, কোনো হসপিটালে গেলেই সরকারি অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, বরঞ্চ সরকারি অ্যাম্বুলেন্সের জায়গায় বেসরকারি অ্যাম্বুলেন্স গুলা পার্কিং করে রাখা হয় এবং তাদের নির্ধারিত রেটের বাইরে তারা যায় না। তখন সাধারণ যারা রুগী নিয়ে আসেন, অথবা কখনো কখনো দেখা যায় যে মৃত রুগী, সেই মৃতদেহটা নিয়ে যাওয়ার জন্য তাদেরকে অনেক টাকা দিতে হয়। এই সকল ক্ষেত্রে অ্যাম্বুলেন্স চালক যারা কোনোভাবে কোনো ছাড় দেন না। তো এই ক্ষেত্রে যেটা স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছেন, অ্যাপস এর মাধ্যমে, যেটা আমরা দেখি যে রাইড যেগুলো আমরা চলি, এখানে তো আপনি যাচ্ছেন কোথায় ইয়ে করছেন, এটা তারা দেখে না, অ্যাপস এর মাধ্যমে আপনি যদি খালি থাকে তাহলে সে বুকিং নিচ্ছে। তো এইভাবে করা গেলে হয়তো বা যে টাকার যে ফিগারটা চলে আসে, এখান থেকে ওখানে অতটুকু দূরত্ব অনুসারে তারা টাকাটা অ্যাপসে, এবং সেখানে দরকার সাকসে হতে থাকবে, সে নির্দিষ্ট রেট থাকবে, নির্দিষ্ট রেট থাকবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ পৃষ্ঠায় কিছু খবর আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনতে চাচ্ছি।
এই যে সংকট আতঙ্কে বসত বাড়িতে তেল মজুদ, অগ্নি দুর্ঘটনার আশঙ্কা, বসত বাড়িতে তেল সংকটের কারণে মজুদ করে রাখছে, কত ভয়াবহ একটা হতে পারে এই আগুন। আমরা বিভিন্ন সময়, জাতীয় বিভিন্ন দুর্যোগের সময় আমরা দেখেছি আমাদের কিছু মানসিকতা, যেটা বাঙালি হিসাবে, বাংলাদেশের মানুষ হিসাবে আমাদেরকে খুব পীড়া দেয়, যে জাতীয় দুর্যোগের সময় এই ধরনের কাজ যারা করেন তাদের মধ্যে দিয়ে বহির্বিশ্বে আমাদের কি পরিচিতি উঠে আসছে, এটা বড় দুর্ভাগ্যজনক। আর শুধু যে আমাদের আত্মমর্যাদার বিষয় তা নয়, এখানে তো নিজের জীবনকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছেন। একজন মানুষ, যে ব্যক্তি যিনি যে বিল্ডিং এ বসবাস করছেন, সেই বিল্ডিং এর নিচে যে টাঙ্কার আছে তার, হ্যাঁ, সেই টাঙ্কারে রিজার্ভ টাঙ্কে তিনি ইয়ে করছেন, তেল সংগ্রহ করছেন। কখনো কখনো দেখা যাচ্ছে যে একটা ফ্লোরের মধ্যে বড় বড় গ্যালনের মধ্যে তেল রাখা হচ্ছে। এই তেলগুলা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এতে করে তো শুধু যে জিনিস পুড়ে যাবে, নষ্ট হবে তা নয়, পুরো বিল্ডিংটা ধ্বংস হয়ে যেতে পারে, বসবাসরত মানুষের জীবন এখানে হুমকির মধ্যে পড়তে পারে। তো এই সকল আমাদের আচরণ, যেটা জীবনের আচরণ, সেই আচরণ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। প্রথমত মজুদদারি যে মনোবৃত্তি, সেই মনোবৃত্তি আমাদেরকে ত্যাগ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আর একটা খবর পড়িনি আমি, পড়ার অত্যন্ত প্রয়োজন। আর 2 দিন পরে হচ্ছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ মানে ইলিশ মাছ এবং পান্তা ভাত, এটাই একটা বাঙালি সংস্কৃতি। এখানে বলা হয়েছে কি, বৈশাখের আগমনে ইলিশের না বিশ্বাস, শান্তি নেই, স্বস্তি নেই অন্য মাছের। এই ব্যাপারে কিছু বলতে। বৈশাখ আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আমরা স্বাভাবিকভাবে, আমরা যদি ইতিহাস থেকে পর্যালোচনা করি, যে এটা আমাদের বার্ষিক খাজনা আদায়ের একটি দিন হিসাবে পরিগণিত হয়ে আসছে, এবং এই দিনটিকে আমরা অত্যন্ত আনন্দ ঘন চিত্তে পালন করা হয়। গ্রামের কৃষি প্রধান পরিবারগুলো এই দিনগুলো আগে পালন করতো, আমরা ছোটবেলাও সেই দিনগুলো পালন করেছি। এখন শহরের জীবনে এটা পালন করা হচ্ছে। তো আপনি ইলিশের কথা যেটা বলছেন, যে ইলিশ আসলে এই পান্তা ইলিশ, এটা আমাদের সংস্কৃতিতে কিভাবে এলো সেটা আমিও জানি না, কারণ আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, এটার কোনো সম্পৃক্ততা ছিল না। তো হয়তো মানুষ, যে যান্ত্রিক জীবনে মানুষ একটু আনন্দ খুঁজে, এই কারণেই সেই ইলিশ এবং পান্তার প্রচলন এখানে এসেছে। সেটা এখন না বিশ্বাস। অন্যান্য মাছ, এখানে বলা হচ্ছে যে মাছের যে মূল্য বৃদ্ধি, সেই মূল্য বৃদ্ধির কথা বলা হচ্ছে, যে ইলিশ তো বেড়ে গেছে, দাম বেড়ে গেছে। অন্যান্য মাস, অর্থাৎ বৈশাখের বাংলা বছরের প্রথম দিন মানুষজন যে একটু মাছ খাবে, সেই মাছটাও কিনার আর সাধ্যের মধ্যে নেই। অনেক অনেক ধন্যবাদ। পয়লা বৈশাখের জন্য মাছের নাভিশ্বাস আমরা সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রিয় দর্শক, আমরা হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক। প্রথমে সিলেটের মানচিত্র পত্রিকাটি হাতে নিলাম। উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে নতুন দিগন্ত, বাংলাদেশ মালয়েশিয়ার যৌথ একটা কিছু হতে যাচ্ছে। সংসদে পাশ হলো বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ। সংসদে শিক্ষার্থীদের জন্য 150 আসন বরাদ্দ, অর্থাৎ দর্শনার্থী তাদের শিক্ষার্থীরা থাকবে 150 জন বসতে পারবে। এটা আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল্লাহ সংসদের কার্যক্রম অবলোকন করার জন্য। জি। সীমান্তে অন্ধকার ব্যবসায়ী তরুণরা, কোম্পানিগঞ্জে খাসিয়াদের গুলিতে যুবক নিহত। সীমান্তে অন্ধকার ব্যবসায় তরুণরা যদি অন্ধকারে যায়, সমাজ কোথায় যাবে? সুনামগঞ্জে মদ সহ তরুণ আটক। হামের প্রকোপ, রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন। হাম নিয়ে কিছু আলোচনা করেছেন আপনি অন্য পত্রিকায়। এলডিসি উত্তরণের সক্ষমতা বাড়াতে হবে। এসএমই ফাউন্ডেশন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী। এই ছিল মোটামুটি মানচিত্রের প্রথম পাতার খবর। আরো একটি খবর, এটা জাতীয় পত্রিকা আমরা পড়েছি, লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নারী নিহত। দীপালির কথা বলছেন আপনি, যেটা শেষ পৃষ্ঠায় খবর পড়ছি। মানচিত্রের শেষ পৃষ্ঠা, কুশিয়ার নদী বালু লুটে সক্রিয় চক্র, নীরব প্রশাসন। বালু লুটের একটি দৃশ্য, অর্থাৎ ছবি দেওয়া হয়েছে আর কি বালুর। সিলেটের লোক সাংস্কৃতিক প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে হবে। দিনব্যাপী সিলেট সাহিত্য সংস্কৃতি নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো হাসন রাজা লোক সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত সিলেটি লোক উৎসব 2026। আসলে এগুলোর মধ্য দিয়ে আমরা দেখেছি যে মানুষের ভিড় রাস্তাতে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করছে আর কি।
আরো খবর, সিলেটে পুলিশের অভিযানে 150 জন আটক, 122 যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা। 11 দলের পক্ষে লিফলেট বিতরণে হাবিবুর রহমান, গণভোট অস্বীকার করে বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না। শহীদ জিয়া দ্বিতীয় গ্রন্থমেলার পঞ্চম দিনে প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা। সিলেট আমাদের কেন্দ্রীয় মুসলিম কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হচ্ছে। শাহ খরম ডিগ্রি কলেজে মঞ্জুর চৌধুরী স্টাইপেন্ড বিতরণ, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করবে কয়েসলতি। বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপি। আরেকটি খবর পড়েই আপনার কাছে আসছে। মধ্যরাতে সাবির সামনে 2 ট্রাকের সংঘর্ষের আরেকটি খবর, সিলেটে মুখোমুখি সংঘর্ষ এড়াতে 2 বাস খাদে আহত 9। এগুলো যেন নিত্যদিনের একটা রুটিনের মতো হয়ে গেছে আর কি। আসছি আবারও অতিথির কাছে। সীমান্তে অন্ধকার ব্যবসা, তরুণরা কোম্পানিগঞ্জে খাসিয়া নিহত। এই খবরটি আলোচনার আগে আরেকটা বিষয় এখানে আমি আলোচনা করে নেই, যেটা হচ্ছে গতকাল পর্যন্ত আমরা দেখলাম যে 91টি বিল পাস হয়েছে সংসদের বিল। আমাদের যে বিগত সরকারের সময়, অর্থাৎ ইন্টারিয়াম যে সরকার ছিল সেই সরকারের সময় যে 143টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেগুলোর মধ্য থেকে যাচাই বাছাই করে 98টি অধ্যাদেশ এবং অপরিবর্তিত ভাবে এবং 15টি অধ্যাদেশ আংশিক পরিবর্তন সংশোধনের মধ্য দিয়ে 91টি বিলের মাধ্যমে সেটা পাশ করা হয়েছে। আর বাকি 20টার মধ্যে 4টাকে বাতিল করা হয়েছে এবং বাকি 16টার ভাগ্যে পরবর্তী সময় সিদ্ধান্তের অপেক্ষায় আছে। দেখা যাক কি হয়। না, এটা তো গতানুগতিক সংসদের প্রক্রিয়ায় চলছে আর কি, না কি মনে করেন আপনি? এটা না, এটা তো শুধু গতানুগতিক না, একটা নির্ধারিত সময়ের মধ্যে এগুলা পাস করতে হবে। তো যদি পাস করা না হয় তাহলে তো সেগুলা বাতিল হয়ে যাবে। আচ্ছা, এটা একটা বিষয় আছে। তো সীমান্ত অন্ধকার ব্যবসায় তরুণরা, এখানে যেটা বলা হচ্ছে অন্ধকার ব্যবসা বলতে যেটা বলা হচ্ছে মাদকের চোরা কারবারির কথা বলা হচ্ছে। আমরা তো সীমান্তে বিভিন্ন ধরনের ব্যবসা হয়, আমরা জানি যে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আসে, প্রসাধন সামগ্রী আসে, আবার মাদক দ্রব্য আসে। তো এই যে ব্যবসার মধ্যে তৃতীয় ক্যাটাগরিতে যেটা খারাপ মন্দ যে ব্যবসাটা, সবগুলোই মন্দ, অবৈধ পন্থায়, এটা হচ্ছে আবার মাদকের যে ব্যবসাটা হচ্ছে সেই ব্যবসায় প্রতিনিয়ত মানুষজন, আমাদের এলাকার সীমান্তবর্তী এলাকার তরুণরা জড়িয়ে পড়ছে, যেখানে এরা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা এমন শিক্ষার্থী বয়সের ছেলেদের আমরা এই ব্যবসার সাথে সম্পৃক্ত হতে যাচ্ছি। যুবক যারা পরিবারের হাল ধরবে অথবা দেশ গঠনের কাজ করে, তাদেরকেও আমরা এই ব্যবসায় সম্পৃক্ত হতে যাচ্ছি। শুধু যে ব্যবসায় সম্পৃক্ত হচ্ছে তা নয়, এরা মাদকাসক্ত হচ্ছে। তো এই সকল বিষয়ের কারণে নিজেদের মধ্যে কখনো কখনো তাদের হানাহানি হয়, গুলাগুলি হয়, তারা হয়। তারই একটি পর্যায়ে খাসিয়াদের গুলিতে যুবক নিহত। সীমান্তের ওপারের যে সকল জটিলতার কারণে তারা তো সশস্ত্র মানুষ, সব সময় তাদের গুলিতে একজন। ভাই, বিদেশ যুবকদের জন্য একটা সুখবর কিন্তু আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে। উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে নতুন দিগন্ত হলো আর কি। এটা কিন্তু আবার একটা ভালো দিকও আমাদের পেয়েছি। বাংলাদেশ এবং মালয়েশিয়া সরকারের মধ্যে একটি সমঝোতাতে তারা এসেছে। আমরা জানি মালয়েশিয়ায় আমাদের বাংলাদেশি অনেক যুবকরা যায়, চাকরির জন্য যায়, শিক্ষার জন্য যায়। মালয়েশিয়া শিক্ষা দীক্ষায় বেশ এগিয়ে এবং তাদের কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান আছে। বেশিরভাগই শ্রমিক, আমাদের যারা বেশিরভাগ ভাগ করলে এটা হচ্ছে 75% শ্রমিক। বললাম যে আমাদের যারা প্রবাসী তারা তো শ্রমজীবী মানুষ, কিন্তু এখন তুলনামূলকভাবে আমাদের যে শিক্ষা ক্ষেত্রে মানুষজন বাড়ছে, যারা শিক্ষার জন্য যাচ্ছে পরবর্তী সময়ে জীবন যুদ্ধে তারা অবতীর্ণ হচ্ছে এবং মানসম্পন্ন কর্মকর্তা তখন হতে পারছে তারা। তো এটা একটা আশা, এটা একটা ভালো দিক। মোটামুটি হয়েছে পত্রিকার সবই আলোচনা। তো আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে কুশিয়ার গোলাপগঞ্জ উপজেলা, এখানে নদী ভাঙ্গনের কারণে একজন পীরের মাজারের অংশ বিশেষ ধসে পড়েছে। তো এই যে নদীর বিভিন্ন বাঁকে বাঁকে যে ধস নামছে, সেগুলোর পেছনে শুধু যে জলের স্রোত দায়ী তা নয়, আমাদের কিছু মানুষের সৃষ্টি করা কিছু, আমাদের কিছু দায়িত্ব আছে, আমাদের অপকর্ম আছে। আমরা প্রতিনিয়ত
আর্থিক লাভের জন্য আমরা যত্রতত্র বালু প্রকৃতিকে আমরা ধ্বংস করে আর দিচ্ছি। এই বালু উত্তোলনের কারণে খাদের সৃষ্টি হচ্ছে এবং পাড় ভেঙে পড়ছে। এতে করে শুধু ফসলের হানি হচ্ছে তা নয়, বসত ভিটাও ধ্বংস হচ্ছে। সিলেটি সংস্কৃতি নিয়ে কিছু বলার থাকলে একটু। এটা তো সিলেটি হাসন রাজা আমাদের লোকোৎসব লোকসাহিত্যের এটা অবশ্যই আমাদের মহাপুরুষ। জন্য একটা উৎসবজনক খবর যে তারা একটা উৎসব করেছেন, এবং যে জায়গাটাতে উৎসব করেছেন কিন ব্রিজের নিচে, এখানে আমাদের কিন ব্রিজ আছে, আলিয়ামজাদের ঘড়ি আছে, হজরত শাহজালাল এই পথ দিয়ে এসেছিলেন, এসেছে, সেখানে হ্যাঁ। সিঁড়িটা আছে, আমাদের সারদা হল আছে। অর্থাৎ এখানে সিলেটের অনেক দর্শনীয়, পরিচিতির অনেক, বিভিন্ন উপাদান যেগুলো, সেই উপাদানের সম্মিলন এখানে ঘটেছে, এবং এই জায়গাটাতে তারা সিলেটি লোক উৎসব করেছেন। যদিও এটা সবার দৃষ্টিতে খুব আনন্দঘন হয়েছে, আবার কেউ কেউ সমালোচনা করছেন আরো ভালো করা যেত। যে কোনো অনুষ্ঠান আরো ভালো করার সুযোগ থাকে, সবসময় যে একটা মানসম্পন্ন হবে, সর্বগুণে গুণান্বিত হবে তা নয়। এইবার ঠিক আছে, একটা অনুষ্ঠান যেভাবে হয়তো আগামীতে হয়তো আরো এটা ভালো চাইতে হবে, আরো ভালো প্রথম হয়েছে, আগামীতে আরো আমরা উত্তরণ শেষ করবে। করি প্রত্যাশা রেখে। ভালো হোক সংস্কৃতি, লোক সংস্কৃতির ছড়িয়ে পড়ুক সিলেট। সিলেটের কিন্তু অনেক লোক সংস্কৃতি আছে, পুনর্জাগরণ। আমাদের অনেক মরমী আছেন। প্রিয় দর্শক, হাতে দিচ্ছি আরো একটি স্থানীয় দৈনিক, দৈনিক কাজীর বাজার। কাজীর বাজারে আবার জাতীয় যেটা পড়েছি আমরা, চলতি অধিবেশনে মোট 91টি বিল পাস। হরমুজ প্রণালীতে আটকা বাংলাদেশ প্রায় 3200 জাহাজ। বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে বিরোধী দলের ওয়াকআউট সংসদের ব্যাপার। কোম্পানিগঞ্জের সীমান্তে ভারতীয় খাসিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যেটা আপনি একটু আগে আলোচনাও করলেন অন্য পত্রিকায়। আরো খবর, এলডিসি গ্রাজুয়েশন সামনে রেখে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই, শিল্পমন্ত্রী। দক্ষিণ সুরমায় 4 জুয়ারি আটক। লোকসঙ্গীত পড়া হয়েছে লোকসঙ্গীত সম্পর্কে। এয়ারপোর্টে রোডে দুই বাস খাদে পড়ে আহত 10। মধ্যরাতে সাবিতে 2 ট্রাকের সংঘর্ষ। নগরীতে 32 ঘন্টায় 112 জন গ্রেপ্তার, 122টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা। বেশিরভাগই নেতিবাচক খবর দিয়ে কাজীর বাজার পত্রিকা খবর পরিবেশন করেছে। কাজীর বাজার পত্রিকার শেষ পৃষ্ঠায় সিলেটে হামের উপসর্গ নিয়ে 17টি হাসপাতালে 103 জন ভর্তি। হজ যাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশপ্রেমিক ছাত্র জনতা আজও ঐক্যবদ্ধ। সিলেট মহানগর 11 দলীয় ঐক্যের প্রস্তুতি সভা। বিশ্বনাথে আগুনে ব্যবসায়িক ঘর পুড়ে ছাই। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে শুদ্ধ নৃত্য চর্চার বিকাশ ঘটাতে হবে। নৃত্যশৈলী সিলেট দুই দিন ব্যাপী উৎসব সমাপ্ত। অনুষ্ঠানে বক্তার বক্তব্য। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, মাওলানা আব্দুল আজিজ। আর একটি খবর পড়ে আমি আপনার কাছে আসছি। সিলেট শ্রীমঙ্গলে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। এই ছিল মোটামুটি আজকে। আপনি বললেন যে সবটাই নেতিবাচকে ভরা, তো এই নেতিবাচকের আলোচনায় না গিয়ে আমরা ইতিবাচক দিয়ে শেষ করতে চাই যে গত 32 ঘন্টায় সিলেট নগরীতে আইন শৃঙ্খলা বাহিনীর যে অভিযান, এটা একটা ইতিবাচক ঘটনা। যারা বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতার সাথে জড়িত আছে বা যে সকল পরিবহনের তাদের বৈধ কাগজপত্র লাইসেন্স ইত্যাদি যাচ্ছে না, তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এতে করে সাধারণ যাত্রী যারা, তাদের একটা স্বস্তির বিষয়, একটা ভালো পদক্ষেপ বলে মনে করি। হ্যাঁ, অবশ্যই একটা ভালো পদক্ষেপ। আর পাশাপাশি আরেকটা বললেন যে নৃত্যশৈলী সিলেটের 2 দিন ব্যাপী উৎসব সমাপ্ত। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে শুদ্ধ নৃত্য চর্চার বিকাশ ঘটাতে হবে। আর নৃত্যশৈলী তারা একটা উৎসব করেছে 2 দিন ব্যাপী। এই উৎসবে যেটা তারা অতিথিরা বক্তারা যেটা বলেছেন যে আমাদের ইতিহাস ঐতিহ্য যেটা আছে, সেই ইতিহাস ঐতিহ্যকে আমাদের বিভিন্ন মাধ্যমে ধরে রাখতে হবে, এবং নৃত্যকলার মধ্যে দিয়েও সেটাকে ধরে রাখতে হবে। আসলে আমার যে কোনো দেশের রাষ্ট্রের তাদের যে ইতিহাস ঐতিহ্য শুধুমাত্র যে ইতিহাসের মাধ্যমে লেখনের মাধ্যমে তুলে ধরা হয় তা নয়, সেটা গানের মধ্যে হতে পারে, তার চিত্রকলার মধ্যে হতে পারে, তার পরিবেশনের মাধ্যমে হতে পারে। তো আমাদের শুদ্ধ নৃত্য চর্চার মধ্য দিয়ে আমাদের যে ইতিহাস ঐতিহ্য, অর্থাৎ নৃত্যকলায় যে আমাদের একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে, সেটাও এটার মধ্যে দিয়ে ইতিহাস থেকে কিন্তু একটা ইতিহাস হবে। তো তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের
বাঙালি যে সংস্কৃতি, সেই বাঙালি সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা বহির্বিশ্বে পৃথিবীর মানুষের কাছে আমরা একটা সুসভ্য জাতি হিসাবে পরিগণিত হব, আবার পুনঃপ্রতিষ্ঠিত হব। সিলেটের অন্য জেলায় অর্থাৎ শ্রীমঙ্গলে ফুটপাত সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান, এগুলো সাধারণত আমরা সিলেট শহরে শ্রীমঙ্গল জেলা নয়, শ্রীমঙ্গল একটি উপজেলা, ওইটা মৌলভীবাজার জেলার অংশ। তো এখানে শ্রীমঙ্গলটা হচ্ছে ব্যবসা কেন্দ্র, পুরাতন একটা ব্যবসা কেন্দ্র। নিঃসন্দেহ সময়ের ব্যবধানে সেই শহরটা চায়ের রাজ্য বলবেন না? চায়ের রাজ্য। সেই শহরটা বড় হচ্ছে, আর বড় হচ্ছে মানে কি মানুষজন ব্যবসার দিকে ঝুঁকছে। শুধুমাত্র যে ওই অঞ্চলের মানুষ আসছে তা নয়, অন্যান্য অঞ্চল থেকে এখানে এসে মানুষ বসতি স্থাপন করছে, ব্যবসা বাণিজ্য করছে। আর যেহেতু এই পথ দিয়ে মৌলভীবাজারের এবং সিলেটের কিছু বাস যেগুলা ঢাকাগামী হয়, চিটংগামী হয়, এবং অনেক পর্যটক সেখানে আসছে। এখন তো পর্যটনের মৌসুমও চলছে মোটামুটি। আর যেহেতু কয়েকদিন আগে ঈদ গেল বা বন্ধ, এখন বন্ধ আছে বিভিন্ন কারণে, তো এই সকল কারণে মানুষের সমাগম বেশি হয়। আর সঙ্গত কারণে এই যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা ফুটপাতে ব্যবসা করেন, তাদের কারণে চলাচল ব্যাহত হয়। আসলে উচ্ছেদ না করে তাদেরকে যদি অন্যভাবে অ্যাকোমোডেশন করাটা দরকার ছিল কিনা, এটা তো নিঃসন্দেহে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে উচ্ছেদ না করে বিকল্প ব্যবস্থা। কিন্তু ক্রমাগত যদি আমি ঘর থেকে বের হয়ে একটা ঠেলা নিয়ে শহরে চলে আসি যে আমার অধিকার, আমি এখানে ব্যবসা করবো, আমি একটা ভার নিয়ে চলে আসি, এইভাবে মানুষজন যদি ক্রমাগত প্রতি মুহূর্ত আসতে থাকে, তাহলে শহরের যারা কর্তা ব্যক্তি আছেন, কর্তা ব্যক্তি বলতে আমরা যারা বলছেন সময়ের সীমাবদ্ধতায় আমরা পাচ্ছি না। প্রিয় দর্শক, শেষ সময় আজকের অতিথি অধ্যাপক আব্দুল জলিল সাহেব যেটা বললেন, শ্রীমঙ্গল আমাদের চায়ের রাজ্য, বৃষ্টির রাজ্য এবং প্রকৃতির রাজ্য। এই শ্রীমঙ্গল, এই জায়গাতে ফুটপাত দখল মুক্ত ভালো একটি পদক্ষেপ নিয়েছে প্রশাসন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। শেষ করার আগে আবারও বলছি, আগামীকালকে আবারও নতুন পত্রিকা নিয়ে, নতুন অতিথি নিয়ে এই সময় আবারও দেখা হবে, সেই প্রত্যাশায় রইলাম। সবশেষে আবারও আমরা যার সৌজন্য অনুষ্ঠানটা করে থাকি তাদেরকে আরেকবার স্মরণ করি, আজকেও স্মরণ করছি। আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর, এর স্বত্বাধিকারী কামাল হোসেনকে কৃতজ্ঞ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ অতিথি, ধন্যবাদ আজকের